দেখতেছো? স্যার স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের যে সোর্স অফ এনার্জি দ্যাট ইজ বেসিক্যালি দ্য সান, এবং সান থেকে যে লাইট আসতেছে সেই লাইটে আমাদের দ্য হোল রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি এর লাইট আসতেছে, এবং আমি বলতেছিলাম যে আমাদের মোটামুটি ভিজিবল রিজিয়ন যেটা, এই রিজিয়নে এনার্জিটা হাই। এছাড়া বাকি যে রিজিয়ন মানে অ্যামাউন্ট অফ রেডিয়েশনটা অনেক বেশি, বাকি জায়গাগুলোতে অ্যামাউন্ট অফ রেডিয়েশন ধীরে ধীরে কম, প্রথম দিকেও কম পরেও কম, ভিজিবল রিজিয়ন বেশি। আচ্ছা, রেডিয়েশন স্টাডি করতে গেলেই আমাদের সেই প্ল্যাঙ্কস এর ল আসে, প্ল্যাঙ্কস ল অফ রেডিয়েশন। এটা যদি তোমরা এগুলো তোমরা করে আসছো, যেমন ফ্রিকোয়েন্সি এনার্জি at a particular frequency is basically twice by h by c square frequency. Mu cubed by e to the power h nu by kt minus 1, h nu by kt minus 1। এটা হচ্ছে আমাদের emitted energy at a particular temperature, particular frequency। এটাও যদি আমরা তোমার ইয়েতে লিখি, ওয়েভলেন্থের রেসপেক্টে যদি লিখি, তাহলে তুমি যদি ল্যামডা লেখো, ল্যামডা রেসপেক্টে লেখো, ল্যামডা রেসপেক্টে লিখলে 2 pi h c square divided by lambda to the power 5 e to the power h c by lambda kt minus 1। এখন আমরা যদি বিভিন্ন ইয়েতে এই ওয়েভলেন্থে টেম্পারেচারের রেসপেক্টে গ্রাফ আঁকি, তাহলে আমাদের গ্রাফগুলো মোটামুটি এই টাইপের। তোমার এটা মনে করো 300 কেলভিন, এটা ধরো 200 কেলভিন। আমাদের তোমার টেম্পারেচার বাড়তে থাকলে গ্রাফগুলো একটু ছোট হয়ে আসে, পিকটা হাই হয়, পিকটা হাই হয় মানে তোমার একটা পার্টিকুলার ওয়েভলেন্থে এনার্জির পরিমাণটা বাড়ে। আর টেম্পারেচার কমতে থাকলে সব ওয়েভলেন্থেই এনার্জি ইকুয়ালিটির দিকে যেতে থাকে, সব ওয়েভলেন্থে এনার্জি ইকুয়ালিটির দিকে যেতে থাকে। বাট ইউ মাস্ট কিপ দ্য এরিয়া সেম, এরিয়া সেম আসবে, এরিয়াগুলো সেম। এবং এটা তোমার আমাদের যে এনার্জি প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলোকে শেষে আইনস্টাইন বলছিল ফোটন, প্ল্যাঙ্কস বলছে কোয়ান্টাম, তারপরে এটাকে আমরা বলছি ফোটন। এটা তোমরা মডার্ন ফিজিক্সে পড়ছো, বাইজারের মডার্ন ফিজিক্সে এগুলো তোমরা করে আসছো। এখন আমরা যদি তোমার এই দ্য হোল রেঞ্জ অফ ওয়েভলেন্থ বা হোল রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির জন্য যদি এই এনার্জিটাকে আমরা অ্যাড করি, মানে ইন্টিগ্রেট করি, হোল রেঞ্জ অফ ওয়েভলেন্থ ধরো 0 থেকে ইনফিনিটি বা হোল রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, যদি আমরা এই ইয়েটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে আমি টোটাল ওয়েভলেন্থ একটা পার্টিকুলার টেম্পারেচার, টোটাল এনার্জি একটা পার্টিকুলার টেম্পারেচার পাবো, যেটা হলো তোমার স্টিফেন বোলটজম্যান ল। সেটা হচ্ছে তোমার E ইকুয়াল টু, তুমি এটাকে ইন্টিগ্রেট করা, জাস্ট এটাকে ইন্টিগ্রেট করা, এটা করলে তুমি পাবা সিগমা টি টু দি পাওয়ার 4। এটাও তোমরা জানো, এখানে সিগমা টি টু দি পাওয়ার 4, এবং এখানে তোমার সিগমা হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট। আরেকটা ব্যাপার এখানে অবশ্যই আছে, সেটা হলো ইমিসিভিটি। এখন তুমি যদি ব্ল্যাক বডি ধরো, তাহলে ইমিসিভিটিটা দরকার পড়ে না আর কি, ব্ল্যাক বডির ইমিসিভিটি হচ্ছে 100%। সো ওই জন্য তোমার এই যে এই ব্ল্যাক বডি রেডিয়েশন, যেহেতু আমরা সানের কথা বলতেছি, এই জন্য এখানে সিগমাটা নাই।
এই এপসিলন থাকে একটা এপসিলন, এটা হলো ইমিসিভিটি। ইমিসিভিটিটা এখানে নাই, কিন্তু তুমি যদি অন্যান্য অবজেক্টের জন্য তুমি যদি এই স্টিফেন বোলসম্যানের ল অ্যাপ্লাই করতে চাও, এই সিগমা টু স্টিফেন কনস্ট্যান্ট ওর সঙ্গে তোমার একটা এই ইমিসিভিটি দিতে হয়। ইমিসিভিটি ভ্যালুটা it runs between 0 and 1, it runs between 0 and 1, সেটা হলো স্টিফেন বোলসম্যান ল। স্টিফেন বোলসম্যান ল। আচ্ছা, তারপরে আছে আমাদের ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল। এটাতে ওই যে প্ল্যাঙ্কস রেডিয়েশনের যে প্ল্যাঙ্কসের কার্ভের যে ম্যাক্সিমাটা, এই ম্যাক্সিমাটা কোন ওয়েভলেন্থে আছে, ম্যাক্সিমাম এনার্জি যে রেডিয়েশনটা এটা কোন ওয়েভলেন্থে হবে, তার মানে তোমাকে জাস্ট এইটার ম্যাক্সিমাটা বের করতে হবে। তুমি ডি ল্যামডা বাই ল্যামডা এটা পার্টিকুলার টেম্পারেচার ইকুয়াল টু 0 বসায় এখানে থেকে তুমি ম্যাক্সিমাটা বের করবা। তাহলে তোমার ইকুয়েশন যেটা, তোমার ইকুয়েশন হচ্ছে এটা, এটাকে ল্যামডার রেসপেক্টে ইয়ে করো, ডিফারেন্সিয়েট করো। বুঝছো? এটাকে ডি ল্যামডা ই ল্যামডা করো। এটা করবা কি, তুমি এই যে এস মিউ বাই ল্যামডা কে এটাকে এক্স ধরবা, এক্স ধরে দুই পাশে লন নিবা, লন নিয়ে তারপরে ডিফারেন্সিয়েট করবা, ডি লন ই বাই ডি ল্যামডা। এটা করবা আর কি, ডি লন ই বাই ডি এক্স, ল্যামডা তো থাকতেছে না, ডি লন ই বাই ডি এক্স করবা। এসসি বাই ল্যামডা কেটে, এসসি বাই ল্যামডা কেটে মিউ আসবে কোথা থেকে, আমি তো ওখান থেকে সরাই ফেলছি। থ্যাংক ইউ। তোমার বেসিক্যালি এটাকে ধরবা হলো এক্স, এই যে এসসি বাই বারবার কি এসসি বাই ল্যামডা কে টি ইকুয়াল টু ধরবা হলো এক্স, ধরে এখানে এক্স থাকলো, তারপরে নিবা হলো লন, লন নিলে তোমার এটা সব উপরে নিয়ে ভাঙায় ফেলে তুমি এটাকে লিখতেছো ডি লন ই বাই, তো বেসিক্যালি এটা করবা ডি লন ই বাই ডি এক্স, তুমি এটা করো ইকুয়াল টু 0 বসো, এটা ইকুয়াল টু 0 করো, ইকুয়াল টু 0 করলে তুমি এই ধরনের একটা ইকুয়েশনে এসে ঠিকবা, হায়ার অর্ডার টার্ম গুলাকে নেগলেক্ট করলে। এই ধরনের একটা ইকুয়েশন, বা তুমি x প্লাস x ই টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 5, একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনে তুমি চলে আসবা, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনে চলে আসবে। দেখো তো আসে কিনা। আসে, আসবে, এটা আসবে, তোমরা ওই ডিফারেন্সিয়েশনটা করলে চলে আসবে। এখন যেহেতু এটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, দেন ইউ ক্যানট সলভ ইট। তাহলে তুমি সলভ করতে না পারলে তুমি কি করো, তুমি হাবিজাবি করো, বিভিন্ন তুমি কোড লেখো বা তুমি ম্যাথ ল্যাব করো, যাই করো, একটা কিছু করে তুমি পাবা হলো x ইকুয়াল টু, তুমি পাবা হলো
4.9651 উইদিন সাম অ্যাকুরেসি। এটা আসলো। তাহলে এটা আসা মানে হলো তোমার ল্যামডা ম্যাক্স এইচসি বাই এক্স ইকুয়াল টু তো হলো তোমার এইচসি বাই ল্যামডা কেটি। তাহলে তুমি তো ইকুয়াল টু 0 বসাইছো, তার মানে এটি ইজ ইউর ল্যামডা ম্যাক্স কেটি ইকুয়াল টু তোমার ওইটা 4.9651। এটা অন্যরকমও হইতে পারে, এতে কিছু যায় আসে না। 4.96 পর্যন্ত মোটামুটি ঠিক থাকলো। তাহলে তোমার ল্যামডা ম্যাক্স টি ইকুয়াল টু তুমি পাচ্ছ হলো এসি বাই 4.9651 কে। এটাকে 0. তুমি কে এর ভ্যালু বসাও, এস এর ভ্যালু বসাও, সি এর ভ্যালু বসাও, তুমি পাবো 0.288। এইটা হলো তোমার ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল। ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল পড়ছিলাম আমরা যে ল্যামডা ম্যাক্স টি ইজ এ কনস্ট্যান্ট। সো ল্যামডা ম্যাক্স ইনটু টি ইজ এ কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের মানটাও আমরা পেয়ে গেছি, কনস্ট্যান্টের মান হচ্ছে 0.288। lambda max t equal to 0.288, which is the Owen's displacement law. এখন তোমার ওয়েন্সও বলে, আবার অনেকে ভিনো বলে, ভিন্সের ল বা ওয়েন্সের ল, এক কথায় অস্ট্রিয়ান তো ডাব্লিউ কে ভিও উচ্চারণ করা যায়। যাই হোক, তোমার এখান থেকে তুমি ল্যামডা ম্যাক্স এর সাথে টেম্পারেচারের একটা সম্পর্ক তুমি পাবা, কোন টেম্পারেচার আসলে ল্যামডা ম্যাক্স কত হবে, কোন টেম্পারেচারে ল্যামডা ম্যাক্স কত হবে। ফর এক্সাম্পল, ফর দ্য সান তোমার টি ইকুয়াল টু হচ্ছে 6000। তাহলে সানের বেলায় তুমি ল্যামডা ম্যাক্স পাচ্ছ হলো 4.8 into 10 to the power minus 5 সেন্টিমিটার। এটা কিন্তু সেন্টিমিটার ডিগ্রিতে আছে। সো এটা হলো তোমার ল্যামডা ম্যাক্স হলো 5 সেন্টিমিটার, 4.8 into 10 to 5 সেন্টিমিটার, which is in the visible range, 0.48 micrometer, 0.48 micrometer in the visible range। কারণ তোমার ভিজিবল রেঞ্জ হচ্ছে 4 থেকে 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার, রাইট? 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার হচ্ছে ভিজিবল, এটা ভিজিবল। তাহলে এটা আমার না, তাহলে তোমার সানের বেলায় যে ওয়েভলেন্থ ম্যাক্সিমাম রেডিয়েশনটা দেয়, যে ওয়েভলেন্থ ম্যাক্সিমাম এনার্জি রেডিয়েট করে, দ্যাট ইজ উইদিন দ্য ভিজিবল রেঞ্জ, এটা কিন্তু তুমি যে কোনো অবজেক্টে অ্যাপ্লাই করতে পারো। আমি যদি আমার আর্থের বেলায় অ্যাপ্লাই করি, আর্থে যদি তুমি অ্যাপ্লাই করো, আর্থের টেম্পারেচার হচ্ছে তোমার 300 কেলভিন। তোমার এভারেজ টেম্পারেচার 300 না, 290 কেলভিন, 18 ডিগ্রি 290 কেলভিন। তাহলে 290 কেলভিন যদি হয়, তাহলে আর্থের বেলায় যদি তুমি ল্যামডা ম্যাক্স বের করো, তুমি ল্যামডা ম্যাক্স পাবা হলো আমাদের ইনফ্রারেডে, ইনফ্রারেড রিজিয়ন, ল্যামডা ম্যাক্স পাবা হলো ইনফ্রারেড রিজিয়ন। তার মানে তোমার সান হলো ম্যাক্সিমাম ওয়েভলেন্থ এমিট করে হলো ভিজিবল রেঞ্জে, আর আর্থ হলো ম্যাক্সিমাম এনার্জি রেডিয়েট করে যে ওয়েভলেন্থটা, সেই ওয়েভলেন্থটা হলো ইনফ্রারেডে। তাহলে যে এনার্জিটা, যে ওয়েভলেন্থে ম্যাক্সিমাম এনার্জি সূর্য থেকে আসে, পৃথিবীর থেকে যখন ফেরত যায়,
সেই ওয়েভলেন্থে ম্যাক্সিমাম এনার্জি ফেরত যায় না। ম্যাক্সিমাম এনার্জি ফেরত যায় হলো অনেক শর্ট ওয়েভলেন্থে। তার মানে এখানে কিন্তু একটা গ্রিন হাউসের মতো একটা ব্যাপার কিন্তু তো আমরা সেন্স করতে পারতেছি যে গ্রিন হাউসের ব্যাপারটাও তো তাই। গ্রিন হাউসে যেটা ঘটে যে ওয়েভলেন্থ একটা ওয়েভলেন্থ আসে আর একটা ওয়েভলেন্থ বের হয়। হ্যাঁ, যে ওয়েভলেন্থ আসতে পারে অন্য ওয়েভলেন্থটা তোমার যেহেতু টেম্পারেচার কমে যায় অন্য ওয়েভলেন্থ ইয়া করে লং ওয়েভলেন্থ ফেরত যায় আর কি। শর্ট ওয়েভলেন্থ আসে, লং ওয়েভলেন্থ ফেরত যায়। এখানেও ঠিক এরকমই। তার মানে the system is working somehow as a greenhouse. এই গ্রিন হাউসের ভূমিকাটা কে পালন করে সেটা আমরা দেখবো। সেটা হবে আসলে আমাদের অ্যাটমসফিয়ারটা। এখন তোমার অ্যাটমসফিয়ারে আমি সেদিন দেখাইছিলাম তোমাদের একটু যে আমাদের যে পরিমাণ এনার্জি আসে সেই পরিমাণ এনার্জি ফেরত যায়, এবং টোটাল যে আর্থ সারফেসে যে এনার্জিটা আর্থ সারফেস অ্যাবজর্ব করে যে এনার্জিটা, সেই এনার্জিটা হচ্ছে টোটাল সোলার রেডিয়েশনের 51%, আর 49% হলো অ্যাটমসফিয়ার পর্যন্ত। অ্যাটমসফিয়ার থেকে 49% ফেরত যায়। 4% অ্যাকচুয়ালি 51 না 55% পর্যন্ত এনার্জি হলো পৃথিবীর সারফেসে পৌঁছাতে পারে। 55% এনার্জি হলো সারফেসে আসতে পারে, আর্থ সারফেস পর্যন্ত আসে। আর্থ সারফেস পর্যন্ত আসে। এখান থেকে 55 এর মধ্যে 4% হলো রিফ্লেক্ট হয়ে চলে যায়। রিফ্লেক্ট হয়ে চলে যায়, রিফ্লেক্টেড ব্যাক। তাইলে 51% রাফলি, যদিও রাফলি, এটা হলো আর্থ সারফেস অ্যাবজর্ব করে। তাহলে আর্থের যে টেম্পারেচার আর্থ সারফেসের বা আর্থের যে ঘটনাগুলো ঘটে সেটা হলো এই 51%-এর জন্য, এবং আর্থ যে ইমিশনটা হয় সেই ইমিশনটা হলো এটার জন্য। রাইট? আর্থের ইমিশনটা হলো যে আমি অ্যাবজর্ব করছি 51%, আমি ইমিট করব 51%। সো আর্থের ইমিশনটা হচ্ছে এটার জন্য 51% অফ সোলার রেডিয়েশন, আর সানের ইমিশন হচ্ছে 100% অফ দ্য সোলার রেডিয়েশন। এখন আর্থ যখন ইমিট করে যখন আর্থের রেডিয়েশন সানের দিকে যাচ্ছে, তখন দ্য অ্যাটমসফিয়ার ইজ দেয়ার। অ্যাটমসফিয়ারের সাথে রেডিয়েশনটা ইন্টারঅ্যাকশন হচ্ছে। আবার সান রেডিয়েশন যখন পৃথিবীতে আসতেছে, দ্য সেম থিং, অ্যাটমসফিয়ার পার হয়ে তাকে আসতে হচ্ছে। এখন অ্যাটমসফিয়ারে আমাদের আছে কি? অ্যাটমসফিয়ারে আমাদের বিভিন্ন ধরনের গ্যাসগুলো আছে। কি ধরনের গ্যাসগুলো আছে? অ্যাক্টিভ না ইনার্ট? ইনার্ট গ্যাসগুলো আছে। অ্যাক্টিভ গ্যাসগুলো তো থাকবে না। অ্যাক্টিভ কেমিক্যাল গুলা তোমার আমার অ্যাটমসফিয়ারের যে বয়স বিলিয়নস অফ ইয়ার, তাহলে বিলিয়নস অফ ইয়ার যদি হয় তাহলে অ্যাক্টিভ কোনো কিছু থাকার কথা না, কারণ তারা অলরেডি হ্যাভ এনাফ টাইম টু রিঅ্যাক্ট। তারা রিঅ্যাকশন করে ইনার্ট গুলাই থাকবে। ইনার্ট গুলা থাকবে, তোমার নাইট্রোজেন থাকবে, তোমার ওই অক্সিজেনটা থাকতেছে অন্য কারণে। ম্যাক্সিমামই নাইট্রোজেন, যেহেতু নাইট্রোজেন ইনার্ট। অক্সিজেন থাকতেছে অন্য কারণে, কারণ অক্সিজেন হলো আর্থ সারফেসে হারভেস্টিং হচ্ছে। তোমার গাছ টাছ আছে, তারা অক্সিজেন বানাচ্ছে। আদারওয়াইজ অক্সিজেনও থাকার কথা না, কারণ অক্সিজেন তো রিঅ্যাকশন করে। তো ইনার্ট গ্যাসগুলা তোমার অ্যাটমসফিয়ারে থাকে। তারপরেও আমাদের, যেহেতু আমরা জানি আমাদের অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, আর কার্বন আছে, আর কিছু ট্রেস গ্যাস আছে। ট্রেস গ্যাসগুলোর পরিমাণ খুবই কম। তাহলে অ্যাবজর্পশন গুলা যেগুলা, এই যে গ্যাসগুলা, এই গ্যাসগুলা যে সমস্ত ওয়েভলেন্থকে তোমার অ্যাবজর্ব করে, সেটা কিন্তু এক এক গ্যাসের জন্য এক এক রকম। তোমরা প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি তোমরা করে আসছো, কাইনেটিক থিওরি অফ গ্যাস তোমরা করে আসছো, প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন করে আসছো। তোমরা মলিকুলার ভাইব্রেশন গুলো তোমরা জানো, যে আমাদের এক একটা মলিকুল যে অ্যাবজর্পশন হয়, এগুলা কিন্তু এক একটা পার্টিকুলার এনার্জি রেঞ্জে হয়। কারণ তোমার বিভিন্ন কারণের মধ্যে একটা হলো মলিকুল গুলা তোমার কয়টা অ্যাটম আছে এর উপরে নির্ভর করে। তারপরে তার ভাইব্রেশনাল মোড গুলা, তার যে ভাইব্রেশনাল মোড গুলা আছে, এই মোডের উপরে নির্ভর করে হলো তোমার অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি গুলা। এক একজনের মোড গুলা এক এক রকম। হ্যাঁ, এক একজনের মোড এক এক রকম। মোড গুলাকে জানি আমরা কি বলি, এই যে ফ্রিকোয়েন্সি রেটের কি বলে,
তোমার হারমোনিক্স আর কি, হারমোনিক্স গুলোর কি বলে, হারমোনিক্স গুলোর আরেকটা নাম আছে, মোট ছাড়াও আরেকটা নাম আছে, আমি ভুলে গেলাম। তোমার এটা হলো তোমার কোন অ্যাটমে যখন কোন মলিকুলের উপরে যখন তোমার রেডিয়েশন আসতেছে, তখন ওই মলিকুল গুলা কোন মোডটা অ্যাক্টিভ হবে, রাইট? এটা ডিপেন্ড করে তার স্ট্রাকচারের উপরে। এখন এখানে আমরা স্ট্রাকচার নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, বিভিন্ন এক একটা মলিকুলের স্ট্রাকচার এক এক রকম, তার মানে এক একজনের অ্যাবজর্পশন রেঞ্জ হচ্ছে এক এক রকম। যেমন আমার অক্সিজেন, নাইট্রোজেন, এরাই তো ম্যাক্সিমাম অ্যাটমসফিয়ারে। অক্সিজেন নাইট্রোজেন হচ্ছে অ্যাবজর্বার অফ আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের অ্যাবজর্বার, ultraviolet radiation within the range of 200 to 2000 angstrom. অক্সিজেন নাইট্রোজেন হলো এটার অ্যাবজর্বার, এটার অ্যাবজর্বার। ওজন যেটা আছে, ওজন আল্ট্রাভায়োলেটে ওজন অ্যাবজর্বার হচ্ছে তোমার 1000 থেকে 3000 অ্যাংস্ট্রম পর্যন্ত। তারপরে আরেকটা অ্যাবজর্বার আমাদের আছে, যেটা হলো ভেরি স্ট্রং অ্যাবজর্বার, এটা হলো ওয়াটার ভেপার। যদিও এটা কোনো গ্যাস না, গ্যাসাস স্টেটে আছে আমাদের ওয়াটার ভেপার। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমাদের টেম্পারেচারের উপরে, আমাদের অন্যান্য জিনিসের উপরে। ওয়াটার ভেপার হচ্ছে স্ট্রং অ্যাবজর্বার অফ রেডিয়েশন। Strong absorber of radiation. Strong absorber of radiation of 1 to 6.5 micrometer, 6.5 micrometer, এবং ওয়াটার ভেপারটা ট্রান্সপারেন্ট, এটা দুইটা আছে আর কি, ট্রান্সপারেন্ট টু হচ্ছে তোমার 7 to 12 মাইক্রোমিটার। এরপরে আবার সে অ্যাবজর্ব করে হলো তোমার 18, এগেইন অ্যাবজর্ব করে হলো অ্যাবজর্বার হচ্ছে তোমার 18 মাইক্রোমিটার থেকে লঙ্গার। আচ্ছা, একটা মলিকুলের দুইটা অ্যাবজর্বিং উইন্ডো থাকে কেমনে? একটা মলিকুলের দুইটা অ্যাবজর্বিং উইন্ডো থাকে কেমনে, কি মনে হয় তোমার স্যার? আসো তোমরা না? নাই? জি স্যার আছি। আচ্ছা, আসো, ভালো কথা। এখন বলো, একটা মলিকুলের দুইটা অ্যাবজর্বিং দুইটা রেঞ্জে অ্যাবজর্ব করে কেমনে, বা দুইটা রেঞ্জে ইমিট করে কেমনে? দুইটা রেঞ্জে ইমিট করা মানে বুঝো তো, দুইটা রেঞ্জে ইমিট করা মানে হলো তোমার একই জিনিস দুই কালার দেখা যাবে। একই জিনিস দুই কালার দেখা যাবে। হ্যাঁ, আছে কিছু কিছু আছে, কিছু কিছু ফ্লাওয়ার আছে না, কিছু কিছু ফ্লাওয়ার আছে। না 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 না, বাইরে ফ্রিঞ্জেস না, এগুলা বাইরে ফ্রিঞ্জেস না, এটা হলো ওই যে মোড, ভাইব্রেশনাল মোড। তোমার কোন মোডটা কোন টেম্পারেচারে অ্যাক্টিভ হবে, হ্যাঁ, এক এক মোড এক এক টেম্পারেচারে অ্যাক্টিভ হয় ওখানে। যার ফলে তোমার মনে করো লো টেম্পারেচারে একটা মোড অ্যাক্টিভ হয়েছে, সে ওইখান থেকে অ্যাবজর্ব করে ফেলছে। আবার মাঝখানে অনেকগুলো টেম্পারেচার গেছে, কিন্তু অ্যাক্টিভ হওয়া মানে বুঝো তো যে তোমার সানলাইটের সাথে যে রেডিয়েশন আসতেছে, এই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির সাথে আমার অবজেক্টের ইন্টারনাল যে ইয়াগুলো আছে, ফ্রিকোয়েন্সি মোড গুলো আছে, এগুলো যখন রেজোনেন্স হয় তখন ওই মোডটা অ্যাক্টিভ হয়। তাহলে দেখা গেল যে তোমার লো ওয়েভলেন্থে একটা মোড অ্যাক্টিভ হয়েছে,
তখন সে ওখানে অ্যাবজর্ব করছে, মাঝখানে আর কোনোটাই রেজোনেন্স হয় নাই, আবার হয়তো হাই ওয়েভলেন্থে গিয়ে আরেকটা রেজোনেন্স হয়েছে, হলে আবার ওখানে গিয়ে সে অ্যাবজর্ব করছে। হ্যাঁ, এই কারণে তোমার বিভিন্ন, ধরো আমাদের ওয়াটার মলিকুল এই যে এইভাবে দেখাচ্ছে যে এই ধরনের। তার মানে দেখো 7 থেকে 12 মাইক্রোমিটারে ওয়াটারের অ্যাবজর্পশন নাই, ট্রান্সপারেন্ট। 7 থেকে 12 হচ্ছে ট্রান্সপারেন্ট। আচ্ছা, তারপরে আর কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে, তারপরে বিভিন্ন ট্রেস গ্যাস আছে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার অ্যাবজর্বার হচ্ছে তোমার 2.7 থেকে 4.2 মাইক্রোমিটার, 4.2 মাইক্রোমিটার। এরপরে আবার আরেকটা আছে 14 মাইক্রোমিটার এন্ড লঙ্গার, 14 মাইক্রোমিটার এন্ড লঙ্গার, 14 টু লঙ্গার। তার মানে আলটিমেটলি 7 থেকে 14 পর্যন্ত, 7 থেকে 14 মাইক্রোমিটার পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা পর্যন্ত, বা 7 থেকে 12 মাইক্রোমিটার পর্যন্ত, 7 to 12 মাইক্রোমিটার পর্যন্ত আমার there is no absorber, there is no absorber in the atmosphere. আমরা অ্যাটমসফিয়ারে গ্যাস কি কি ধরলাম? তাহলে আমরা অ্যাটমসফিয়ারে গ্যাস ধরলাম হলো হাইড্রোজেন, অক্সিজেন, সরি হাইড্রোজেন বাদ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওজোন, 4টা গ্যাস ধরছে। আর ধরছে হলো ওয়াটার ভেপার, ঠিক আছে? আর ধরছি ওয়াটার ভেপার, আর কিন্তু কিছু ধরি নাই, আর কিছু নাইও আসলে। আর কিছু নাই বলতে ওগুলা মোমেন্টারিলি প্রডিউস হতে পারে, মোমেন্টারিলি প্রডিউস হয়, কিন্তু তারা অ্যাক্টিভ গ্যাস, তারা তোমার ইয়েতে চলে যায়, রিঅ্যাকশনে চলে যায়। তাহলে আমি দেখতেছি আমার অ্যাটমসফিয়ারে 7 থেকে 12 মাইক্রোমিটার পর্যন্ত অ্যাবজর্বার নাই। এখন এই 7 থেকে 12 মাইক্রোমিটারটা কার রেডিয়েশন? সানের রেডিয়েশন নাকি আর্থের রেডিয়েশন? হ্যাঁ, এটা কার? আর্থের রেডিয়েশন। এটা আর্থের রেডিয়েশন, রাইট? আর্থের রেডিয়েশন। আচ্ছা, সানের রেডিয়েশনের অ্যাবজর্বার আছে? সানের রেডিয়েশনের অ্যাবজর্বার নাই। সানের রেডিয়েশন তো আমি বলছি হলো 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার। আর আমার আমি লিখলাম যে নাইট্রোজেন, অক্সিজেন যেটা, এটা শুরু হয়েছে তোমার আচ্ছা যেটা ওয়াটার ভেপার, যেটা এটা শুরু হচ্ছে 1 থেকে মাইক্রোমিটার। অবশ্যই এটা মাইক্রোমিটারে করলে বোধহয় একটু আসবে, সামান্য থাকতে পারে, সামান্য থাকতে পারে। আচ্ছা, এই যে 7 থেকে 12 মাইক্রোমিটার, যে এই এটা একটা উইন্ডো, এই উইন্ডোটাকে বলা হয় অ্যাটমসফেরিক উইন্ডো। অ্যাটমসফেরিক উইন্ডো, অ্যাটমসফেরিক উইন্ডো। আচ্ছা, অ্যাটমসফেরিক উইন্ডোর কাজটা কি? অ্যাটমসফেরিক উইন্ডো যে কাজটা করে তোমার, এই যে এটা না থাকলে কি হইতো আর কি, তোমার সান থেকে তো রেডিয়েশন আসতেছে আর্থে, আর্থ থেকে রেডিয়েশন গোয়িং ব্যাক। এখন আর্থের রেডিয়েশন গুলা আমরা তো দেখলাম যে আমাদের আর্থের রেডিয়েশন গুলা তোমার ইনফ্রারেড রেঞ্জের মধ্যেই, ইনফ্রারেড রেঞ্জের মধ্যেই। এবং তুমি যদি ওই ক্যালকুলেশনটা কমপ্লিট করতাম আমরা, তাহলে আমরা দেখতাম যে এটা এই রেঞ্জের মধ্যে পড়ে, 7 থেকে এই 12 মিটার রেঞ্জ, মাইক্রোমিটার রেঞ্জের মধ্যে পড়ে আমাদের হলো আর্থের রেডিয়েশনটা, ম্যাক্সিমাম এনার্জির এমিশনটা ল্যামডা ম্যাক্স এর মধ্যে পড়ে। তাহলে আমার অ্যাটমসফেরিক এই যে আর্থের যে রেডিয়েশনটা গোয়িং ব্যাক হচ্ছে, সেই রেডিয়েশনটা আমাদের ম্যাক্সিমাম যে ওয়েভলেন্থের রেডিয়েশনটা, মানে ম্যাক্সিমাম এনার্জি যে জায়গাটায় আছে, এই জায়গাটা তোমার অ্যাটমসফিয়ার ব্লক করতেছে না। এই জায়গাটা অ্যাটমসফিয়ার ব্লক করতেছে না, অ্যাটমসফিয়ার এই জায়গাটাকে ফেরাচ্ছে না। অ্যাটমসফিয়ার ফেরাচ্ছে না বলতে অ্যাটমসফিয়ার এই রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করতেছে না। অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করা মানে কি? অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করা মানে কিন্তু আমার আলটিমেটলি আর্থের টেম্পারেচারটাই বাড়া। অ্যাটমসফিয়ার তো আমার আর্থের সাথে,
অ্যাটমসফিয়ার আমার আর্থের সাথে, আমরা অ্যাটমসফিয়ারের মধ্যে, আমরা যে লিভিং বিং আমাদের হচ্ছে অ্যাটমসফিয়ারের ভিতরে। তাহলে তোমার এই অ্যাটমসফিয়ারিক উইন্ডো না থাকলে আমার আর্থের টেম্পারেচার অনেক বেড়ে যেত। আর্থের টেম্পারেচার অনেক বেড়ে যেত। কি হতো, তোমার এই যে আর্থের যে রেডিয়েশনটা যাচ্ছে, এই রেডিয়েশনটা তোমার ইয়ে হয়ে যেত, মানে যেতে পারতো না, অ্যাটমসফিয়ার ব্লক করে দিত। ব্লক করে দিলে আর্থের টেম্পারেচার বেড়ে যেত। তাহলে আর্থের টেম্পারেচার বেড়ে গেলে তখন আমাদের জন্য বসবাস করা কঠিন। সো অ্যাটমসফিয়ারিক উইন্ডোজটার ইম্পর্টেন্সই অনেক। সামহাউ তোমার এমন ভাবে নেচারটা হয়েছে যে তোমার এই জায়গাটার মধ্যে কোনো ইয়ে নাই, অ্যাবজর্বার নাই, এবং এই জায়গাটা বেসিক্যালি আমাদের আর্থ রেডিয়েশনের পিক। আর্থ রেডিয়েশনের পিকটা হচ্ছে এখানে 10 অ্যাংস্ট্রম অ্যাকচুয়ালি আর্থ রেডিয়েশনের পিকটা। তাহলে আর্থ রেডিয়েশনের পিকটা যে জায়গায়, সেই জায়গাটায় কোনো অ্যাবজর্বার নাই, যার ফলে আর্থ যে রেডিয়েশনটা করে সেই রেডিয়েশনটা চলে যায়, এটা অ্যাটমসফিয়ার ব্লক করে না, যার ফলে আর্থের টেম্পারেচারটা ফিক্স থাকে। এখন আর্থের টেম্পারেচার যদি পুরোটা ফিক্স থাকে, যে ম্যাক্সিমাম যে আর্থের ইয়েটা পিকটা, এখানের এনার্জিটাই তো চলে যাচ্ছে। তাহলে এখানকারটা যদি চলে যায়, তাহলে তো আমার আর্থের টেম্পারেচার একদম কমে জিরোতে চলে আসার কথা, মানে আর্থের টেম্পারেচার অনেক কম হওয়ার কথা। আর্থের টেম্পারেচার কম হওয়ার কথা, সেই কমটা হচ্ছে না কেন? সেই কমটা হচ্ছে না হলো তোমার ওই যে বাকি জায়গাগুলো, কারণ রেডিয়েশন গুলো তো এদিকেও আছে এদিকেও আছে, সবকিছু মিলায়ে একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আর্থে ক্রিয়েট হয়েছে, এভারেজে 18 ডিগ্রি। এই অ্যাম্বিয়েন্টটা ক্রিয়েট করার জন্য আমাদের ওই কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এরা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে, এবং ওয়াটার ভেপার ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। এরা মিলে কি করছে, আর্থকে একটা গ্রিন হাউস বানাইছে। আর্থকে একটা গ্রিন হাউস বানাইছে। গ্রিন হাউস কি জিনিস? গ্রিন হাউস ইফেক্ট যেটা, এটা কি জিনিস? বলো, গ্রিন হাউস ইফেক্ট কি? তাপমাত্রা বাড়তে থাকবে। গ্লোবাল ওয়ার্মিং স্যার। তাপমাত্রা বাড়তে থাকবে। বাড়তে থাকবে বলতে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত বাড়বে, রাইট? মানে তোমার এটা যদি আমরা গ্লাসের রেসপেক্টে বলি, যে আমাদের যে গ্লাস গুলা কিছু আছে, সেটা হলো তোমার এক এক টেম্পারেচারে এক এক ধরনের বিহেভিয়ার আমাদের আছে। সো সে হলো হাই টেম্পারেচারে ট্রান্সপারেন্ট, লো টেম্পারেচারে রিফ্লেক্টর। এতে করে যেটা হয়, হাই টেম্পারেচারের যে এনার্জি গুলা হাই টেম্পারেচার ইয়ে নিয়ে আসে, শর্ট ওয়েভলেন্থ নিয়ে আসে, মানে বেশি এনার্জি নিয়ে আসে, এরা হলো ওই গ্লাস দিয়ে ভিতরে ঢুকে পড়ে। এখন ভিতরে ঢুকে যদি টেম্পারেচার কমে যায়, কমে গেলে হয় কি, তোমার ওয়েভলেন্থটা বেশি হয়ে যায়, ওয়েভলেন্থটা লম্বা হয়ে যায়। ওয়েভলেন্থটা লম্বা হয়ে গেলে এই গ্লাস হলো আবার তোমার সেই টেম্পারেচারে হলো রিফ্লেক্টর, যার ফলে এই এনার্জিটা আর বের হয়ে যেতে পারে না, এনার্জিটা ট্র্যাপ হয়। এই যে এনার্জি ট্র্যাপ করার যে মেকানিজমটা, বা এনার্জি ট্র্যাপ হওয়ার ফলে যে ইফেক্টটা, এই ইফেক্টকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। আর্থের অ্যাটমসফিয়ার ইজ ওয়ার্কিং এজ এ গ্রিন হাউস গ্যাস। অ্যাটমসফিয়ারটা না থাকলে তোমার আর্থ থেকে যে রেডিয়েশনটা, আর্থ থেকে তো লং ওয়েভলেন্থ যাচ্ছে, এই লং ওয়েভলেন্থটা পুরাটা চলে যেত। পুরাটা চলে গেলে আর্থের টেম্পারেচার থাকতে হলো -17 ডিগ্রি সেলসিয়াস, -18 ডিগ্রি সেলসিয়াস বা 17 ডিগ্রি সেলসিয়াস থাকতো। সো কিন্তু বর্তমানে আছে হলো 18 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তোমার 36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ব্যালেন্স। এটা হলো অ্যাটমসফিয়ারের মাধ্যমে হয়েছে। কারণ আর্থের যে পজিশন, সূর্য থেকে আর্থের যে পজিশন, তুমি অন্যান্য প্ল্যানেট গুলা যদি পজিশন অনুযায়ী যদি তুমি ক্যালকুলেট করে দেখো, তাহলে আর্থের পজিশন অনুযায়ী আর্থের টেম্পারেচার থাকার কথা -70 ডিগ্রি সেলসিয়াস। সেটা আমরা শুধুমাত্র আর্থের অ্যাটমসফিয়ার থাকার কারণে আর্থের টেম্পারেচার গেছে হলো তোমার 18 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেইনটেইন হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের জন্য, গ্রিন হাউস গ্যাসের জন্য। এখন এই গ্রিন হাউস গ্যাসের মেইন ভূমিকাটা পালন করে কে? কে বলতো? কে সবচেয়ে স্ট্রং ভূমিকা পালন? হ্যাঁ,
আমাদের কাছে মনে হবে কার্বন ডাই অক্সাইড, আমাদের কাছে মনে হবে ওজোন, কারণ আমরা এই কথাগুলো প্রচুর শুনি, তাই না? আমরা এই কথাগুলো প্রচুর শুনি, কিন্তু মেন ভূমিকা পালন করে হলো স্ট্রং অ্যাবজর্বার ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার হলো গ্রিনহাউস এফেক্টের 36 থেকে 70% কন্ট্রোল করে হলো ওয়াটার ভেপার। 36 থেকে 70% কন্ট্রোল করে ওয়াটার ভেপার। কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউসে কন্ট্রোল করে হলো 9 থেকে 26%, আর ওজোন কন্ট্রোল করে হলো 3 থেকে 7%। আর মিথেন, মিথেন আছে, মিথেনটা তোমার ওই যে কার্বন ডাই অক্সাইড তোমার ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করে গঠিত হয়ে যায়। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে তোমার মিথেন হয়ে যায়, মিথেন হয়, ওজোন হয়, এগুলো হয়। তাহলে মিথেন হলে মিথেন আছে তোমার 4 থেকে 9%। তাহলে আমাদের স্ট্রং যে অ্যাবজর্বারটা, স্ট্রং যে ভূমিকাটা পালন করে সেটা ওয়াটার ভেপার। কিন্তু আমরা যখন কথা বলি, আমরা যখন বলি যে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস, আমরা খালি সিএফসি নিয়ে কথা বলি যে আমার সিএফসি কি করতেছে, ওজোন লেয়ারে ফুটো করে দিচ্ছে। আমরা কিন্তু এই ওয়াটার ভেপার নিয়ে কথা বলি না। কেন বলি না বললো তো? কারণ আমরা আমরা আসলে খালি নেগেটিভ ইফেক্টটা দেখতেছি যে কোনটা হলে আমাদের ক্ষতিটা হচ্ছে, আমরা আমরা ওইটা নিয়ে তো কনসার্ন। সেই কারণে ওয়াটার ভেপার তো আমাদের বেসিক্যালি প্লাস পয়েন্ট, এবং এটা তো আমরা এটাকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু ওয়াটার ভেপার কতটুকু, অ্যাটমসফিয়ারে কতটুকু ওয়াটার ভেপার থাকবে এটা আমরা কন্ট্রোল করতে পারি না। এটা তোমার আমাদের যে ওয়াটার বডিগুলো আছে, সি আছে, সে ন্যাচারালি ওয়াটার ভেপার অ্যাটমসফিয়ারে আছে। সো এটা আমরা কিন্তু বাড়াইতেও আসি না, কমাইতেও আসি না। কিন্তু আমরা সামহাউ ম্যান মেড যে ইয়েগুলা, আমরা গাছ টাছ কাইটে এই কার্বন ডাই অক্সাইড এটা আমরা বাড়াই দিচ্ছি, বাড়াই দিচ্ছি। আর ওই যে কিছু এই ক্লোরোফ্লোরোকার্বন টাইপের কিছু গ্যাস জেনারেট করে আমরা ওজনটাকে কমায় দিচ্ছি। এই কারণে আমরা এই দুটো নিয়ে কনসার্ন। এই দুটোও কিন্তু একেবারে কম না। তুমি যদি হাই পিক ধরো, প্রায় 30%-এর মতো, 30-31% ভূমিকা পালন করে। সো এই দুইটা নিয়ে আমরা এই জন্য কথা বলি যে এই গ্যাসগুলা যদি তোমার ইমব্যালেন্স হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, তখন আমার আর্থের টেম্পারেচারে ইমব্যালেন্স হয়ে যাবে, টেম্পারেচার ইমব্যালেন্স হয়ে যাবে। যদি কমে যায়, যদি কমে যায় তাহলে আর্থের টেম্পারেচার যাবে কমে, আর যদি বেড়ে যায় তাহলে আর্থের টেম্পারেচার যাবে বেড়ে, টেম্পারেচার যাবে বেড়ে। বর্তমানে যে অবস্থায় আছে সেটা একটা ব্যালেন্স অবস্থায় আছে। আচ্ছা, আমি এখানে একটা শুধু দেখাইতে চাচ্ছি যে আমাদের অ্যাটমসফিয়ারের যে স্ট্রাকচারটা, সেটা নিয়েও তো আমাদের কথা বলতে হবে। আমরা স্ট্রাকচারে যদি যাই, একটা সেকেন্ড, এটা আসলে করতে আমাদের এই এই স্লাইডটা আমি তোমাদেরকে দিব। এই স্লাইডটা একটু আর কি ইম্পর্টেন্ট আর কি। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে বলতে তোমার অ্যাটমসফিয়ারের ওই গুলো আছে, স্ট্রাকচার সম্পর্কে কিছু জিনিস লেখা আছে। যে
এটা হলো নাসার একটা পিকচার। তুমি যদি ইয়ার থেকে স্পেস থেকে দেখো তাহলে আর্থটা কেমন দেখা যায় আর অ্যাটমসফিয়ারটা কোথায়। এই যে হালকা একটা ব্লুইশ যে গ্যাসের মতো যেটা লেয়ারটা, এটা হলো অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ার। এটা এরকম বলে যে তোমার একেবারে পিলের মতো, আপেলের যে তোমার পিল আছে উপরে কিরকম পাতলা, এরকম পাতলা একটা লেয়ারের মতো থাকে, সেটা হলো আমাদের অ্যাটমসফিয়ার। এবং এটা হলো সব ইনহেবিটেন্টের বসবাস আর কি। এখানে কনস্টিটিউয়েন্ট গুলো যদি দেখো, এটা তোমরা জানো অ্যাকচুয়ালি, আমি এই দুটো নিয়ে কথা বলছি, নাইট্রোজেন, অক্সিজেন। বাকি জিনিসগুলো আছে খুবই কম, বাকি জিনিসগুলো আছে খুবই কম। আর ট্রেস গ্যাস আছে কিছু, তোমার এগুলা খুবই কম। এগুলা পিপিএম দিয়ে লেখা, পার মিলিয়ন পিপিএম দিয়ে, কারণ এগুলো খুব কম। আচ্ছা, আমি এগুলা নিয়ে আবার আরেকদিন কথা বলবো। আজকে যে জিনিসটা দেখাইতে চাইছি সেই জিনিসটা হচ্ছে এইটা, আমাদের কার্বন ডাই অক্সাইডের ইয়াটা কিভাবে হয় দেখো, গাছ কাটার সাথে সম্পর্কটা দেখো। যে তোমার এই যে ব্রাউন যে লাইনগুলা, এই লাইনগুলা হলো তোমার এই মাউনা লোয়াতে, মাউনা লোয়া মাউনা লোয়া যে অবজারভেটরিটা আছে, ওই অবজারভেটরির একটা অবজারভেশন এখানে করছে 1960 থেকে 2010 পর্যন্ত ডাটা আছে। তোমার কার্বন ডাই অক্সাইডের মেজারমেন্ট আর কি, বাতাসে কার্বন ডাই অক্সাইড পিপিএম এ, পার্টিকেল পার মিলিয়ন আর কি। প্রতি মিলিয়ন এয়ার পার্টিকেলের মধ্যে কতগুলো কার্বন ডাই অক্সাইড পার্টিকেল আছে। তোমার এই যে উপরের নিচে উপরের নিচে উপরের নিচে, হ্যাঁ, এটা এই যে এরকম অসিলেটরি, এই অসিলেটরি বিহেভিয়ারটা হলো তোমার এই অংশ, এটা হলো তোমার উইন্টার, আর এটা হলো তোমার সামার। উইন্টার সামার। তাহলে উইন্টারে কার্বন ডাই অক্সাইড বেশি, সামারে কম। উইন্টারে হলো কি তোমার হাওয়াইতে ধরো শীত পড়ছে, শীতকালে কি ঘটে, আমাদের গাছের পাতা ঝরে যায়, গাছে পাতা থাকে না। গাছের পাতা না থাকলে তোমার কার্বন ডাই অক্সাইড হারভেস্টিং হয় না, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড হারভেস্টিং হয় না, যার ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। আর ইয়েতে সামার যখন আসে তখন গাছের পাতা হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তার মানে দেখো যে গাছ কি ধরনের স্ট্রং ভূমিকা পালন করে। এটা হলো এভারেজ, এই মাঝখানে ব্লুটা হলো এভারেজ করা হয়েছে, কিন্তু গাছের ভূমিকা দেখো যে সামান্য শীতকালে পাতা ঝরে গেছে, গাছ দ্য ট্রি ইজ স্টিল দেয়ার, জাস্ট লিফ গুলা নাই, তাতে তোমার কার্বন ডাই অক্সাইড অন্তত কত, অন্তত তোমার 20 ppm বেড়ে যায়। আবার এদিকে 20 ppm কমে আসে তোমার ইয়ার কারণে। হ্যাঁ, কিন্তু আর্থের টেম্পারেচার ধরো তোমার বাড়তেছে, বাট বৃদ্ধিটা আমরা যেভাবে ভাবতেছি ইট ইজ নট দ্যাট লার্জ বেসিক্যালি। হ্যাঁ, এটা স্মল, অতটা লার্জ না। কার্বন ডাই অক্সাইড বাড়তেছে কিন্তু একেবারে খুব বেশি ইয়ে যে হচ্ছে তা না। এনিওয়ে, আমরা এটা নিয়ে কথা বলবো, নেক্সট ক্লাসে আমরা অ্যাটমসফিয়ারের স্ট্রাকচার নিয়ে কথা বলবো, অ্যাটমসফিয়ারে কোন লেয়ারে কি আছে, কি সমস্যা, এগুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে ঠিক আছে, আমরা আবার রোববারে মিট করি নাকি? হ্যাঁ, স্যার। জি ওকে স্যার। ওকে, তাহলে আমরা